হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ডিএসসিসি পলিটিক্যাল সায়েন্সের টোটাল যেটা সাজেশনটা রয়েছে তোমাদের 20 মার্কস, 10 মার্কস অ্যান্ড 5 মার্কসের, তো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এক্সাম যেহেতু তোমাদের সামনে চলে এসছে, তো তোমাদের অনেকের মধ্যে টেনশন কাজ করছে যে কোনগুলো পড়বো, কোনগুলো স্কিপ করবো। তো আজকে এখানে যেগুলো দেওয়া আছে, যেগুলো আমি এখানে দিয়েছি, সব কয়টাই কিন্তু ভীষণ কমন। তোমাদের এক্সামের জন্য কমনের আসার চান্স খুব 100% রয়েছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এই আশা করছি। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের প্রথমে 20 মার্কসের জন্য কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো এখানে তোমাদের ফার্স্টে হচ্ছে 1 নম্বরে রয়েছে হচ্ছে কর্তৃত্বের প্রকারভেদ সম্পর্কে ওয়েবারের বক্তব্য বিশদে আলোচনা করো। ঠিক আছে, যে ওয়েবারের যে থিওরিটা আছে কর্তৃত্বের প্রকারভেদ সম্পর্কে, সেটা তোমাদের পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। তারপর দেখো 2 নম্বরে বলেছে হচ্ছে ক্ষমতার বিভিন্ন রূপ আলোচনা করো। ওর সাথেই রয়েছে ক্ষমতা এবং কর্তৃত্বের পার্থক্যগুলি আলোচনা করো। মানে প্রথমে হচ্ছে ক্ষমতার যে বিভিন্ন রূপগুলো আছে, বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেগুলো, এবং তার সঙ্গেই ক্ষমতা এবং কর্তৃত্ব এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। তারপর দেখো 3 নম্বরে বলেছে রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত ভাববাদী তত্ত্ব, মানে ভাববাদ যে থিওরিটা আছে, যেটা হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে, নেচার অফ স্টেট, তার উপরে এই যে ভাববাদ তত্ত্বটা দেওয়া আছে সেটাও তোমরা কিন্তু পড়ে নেবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো নেক্সট 4 নম্বরে বলেছে সামাজিক যুক্তিতত্ত্বে হবস এবং লকের বক্তব্যের তুলনামূলক আলোচনা করো। মানে হবসের যেটা থিওরি সেটা পড়তে হবে, প্লাস লকের থিওরি পড়তে হবে, এবং এই দুটোর মধ্যে একটা কম্প্যারেটিভ স্টাডি তোমাদের কিন্তু আসতে পারে, যে হবস এবং লকের যে বক্তব্য সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে, তো এই যে দুটো ইম্পর্টেন্ট আর কি প্রবক্তা রয়েছে লক এবং হবস, এদের দুই তত্ত্বের মধ্যে মানে দুটাকে আর কি কম্প্যারিজন করতে বলেছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরে বলেছে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিশ্বায়নের প্রভাবটা এটাও তোমাদের পড়তে হবে, যে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপরে এই বিশ্বায়নটা কি ইম্প্যাক্ট ফেলে। নেক্সট দেখো 6 নম্বরে কি বলেছে স্বাধীনতা বলতে, এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা বলছে স্বাধীনতা বলতে কি বোঝো। 1 সেকেন্ড। স্বাধীনতা বলতে কি বোঝো, ওর সঙ্গে তোমাদের পড়তে হবে স্বাধীনতার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করবে। স্বাধীনতা বলতে কি বোঝো এবং ওর যে বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেগুলো। তারপর দেখো 7 নম্বরে কি বলেছে স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। আগেরটা ছিল কি স্বাধীনতা বলতে কি বোঝো, ওর বিভিন্ন রূপগুলি বা প্রকারভেদগুলি লেখো। তারপরে বলেছে এখানে স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক কি, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বরে বলেছে অধিকার বলতে কি বোঝায়, অধিকারের রক্ষা কবচগুলি কি কি, অধিকার বা যেটাকে আমরা রাইটস বলি, তো সেই রাইটস বলতে কি বোঝো, এবং এই অধিকার রক্ষা করার জন্য যে সমস্ত রক্ষা কবচগুলি রয়েছে সেগুলি কি কি। আচ্ছা, তারপর দেখো 9 নম্বর, নম্বরে বলেছে মৌলিক অধিকার এবং মানব অধিকারের মধ্যে পার্থক্য লেখো। প্রথমটা কিন্তু অধিকার শুধু ছিল, শুধু রাইটস, পরেরটা হচ্ছে মৌলিক অধিকার এবং মানব অধিকার, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, মৌলিক অধিকার এবং মানব অধিকারের মধ্যে পার্থক্য কি কি। তারপরে 10 নম্বরে বলেছে গণতন্ত্রের সাফল্যের উপাদানগুলি আলোচনা করো, এবং গণতন্ত্রের সাফল্য কোন কোন উপাদানের উপর নির্ভরশীল সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তারপরে 11 নম্বরে বলেছে হচ্ছে একনায়কতন্ত্র বলতে কি বোঝো, যেটাকে আমরা মোনার্কিও বলি, এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে, এই একনায়কতন্ত্র বলতে কি বোঝো এবং একনায়কতন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। 12 নম্বরে বলেছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের পার্থক্যের ওপর আলোকপাত করো। একনায়কতন্ত্র এবং গণতন্ত্র, একনায়কতন্ত্র বলতে যেখানে একজন শাসকের দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে, গণতন্ত্র বলতে যেখানে জনগণের মতের ওপর নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তো এই দুই আর কি যে সিস্টেম রয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি কি।
তারপর দেখো 13 নম্বরে বলেছে নাগরিকতা সম্পর্কে সম্প্রদায়গত এবং কৌমবাদী ধারণাটি আলোচনা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে যে সিটিজেনশিপ আছে নাগরিকত্ব সেটা সম্পর্কে বলেছে সম্প্রদায়গত বা যেটাকে বলেছে কৌমবাদী। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা পড়ে রাখবে, এই থিওরিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো 14 নম্বরে বলেছে ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি আলোচনা করো। আমাদের ভারতের নাগরিকত্ব বা বিভিন্ন দেশেরই বলবো যে নাগরিকত্ব অর্জন করার ক্ষেত্রে কিন্তু কিছুগুলি মানে কতগুলি প্রসেস রয়েছে যেগুলির মাধ্যমে হচ্ছে ভারতের নাগরিকত্ব লাভ করা, যেরকম হচ্ছে উত্তরাধিকার সূত্রে আছে, আরও অনেকগুলো প্রসেস এরকম আছে, মোট 5খানার মতো পদ্ধতি রয়েছে। তো এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর দেখো 15 নম্বরে বলেছে প্রতিরোধের অধিকার বলতে কি বোঝো। ওর সাথেই রয়েছে প্রতিরোধের অধিকার সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি উল্লেখ করে এই অধিকারের মূল্যায়ন করো। মানে প্রতিরোধের অধিকার বলতে কি বোঝো, এটা একটা কোয়েশ্চেন। ওর সঙ্গে তোমাদের পড়তে হবে যে প্রতিরোধের অধিকার সম্পর্কে যে বিভিন্ন মতবাদ রয়েছে, মানে এই যে প্রতিরোধের অধিকার এটা সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে, তো সেই মতবাদগুলি সম্পর্কেও কিন্তু আলোচনা করতে বলা হয়েছে এবং এর একটা মূল্যায়নও করতে বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব হচ্ছে 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলি কি কি। তোমাদের 20 মার্কসের কোয়েশ্চেন হয়ে গেল, 10 মার্কসেরগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করব। দেখো 10 মার্কস তোমাদের প্রথম বলেছে রাজনীতি বলতে কি বোঝো। ওর সঙ্গে তোমাদের পড়তে হবে রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। পলিটিক্স আর পলিটিক্যাল সায়েন্স এই দুটোর মধ্যে পার্থক্য বলেছে। মানে প্রথমে হচ্ছে পলিটিক্স বা রাজনীতি বলতে কি বোঝো, ওর সঙ্গে তোমাদের পড়তে বলেছে রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য, পলিটিক্যাল সায়েন্স কি এবং পলিটিক্স কি দুটোর মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে। 2 নম্বরে বলেছে ক্ষমতার অর্থ কি। ক্ষমতা বলতে কি বোঝো, ওর সাথেই বলেছে ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। এটা এভাবে ঘুরেও আসতে পারে অথবা দেখো ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার উপাদানগুলি, মানে তোমরা আসলে বুঝতে পারবে যে যেভাবে হোক ক্ষমতা বলতে কি বোঝো বা ক্ষমতার অর্থ কি, ক্ষমতার সংজ্ঞা দাও, সবগুলোর কিন্তু মানে একই রকমের উত্তর হবে। আর ক্ষমতার যে বিভিন্ন উপাদানগুলি আছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, চলো তারপর দেখো 3 নম্বরে বলেছে রাজনৈতিক ক্ষমতা ধারণাকে হচ্ছে অ্যালান বল কীভাবে ব্যাখ্যা করেছে। অ্যালান বল যিনি আছে তিনি এই যে রাজনৈতিক ক্ষমতার যে কনসেপ্টটা বা যে থিওরিটা, রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে অ্যালান বলের যে মতবাদটা আছে, যে মতামত আছে বা যে থিওরিটা আছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। 4 নম্বরে বলেছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। আচ্ছা, তারপর দেখো 5 নম্বরে বলেছে আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক, মানে আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য কি কি। দুটোই সার্বভৌমিকতা, বাট একটা হচ্ছে আইনগত আর একটা হচ্ছে রাজনৈতিক। এই দুটোর মধ্যে পার্থক্য কি এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো নেক্সট হচ্ছে তো 6 নাম্বারটা। নেক্সট তোমাদের 6 নাম্বার কি বলেছে। 6 নম্বরে বলেছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদটি আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি নিয়ে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অনেকগুলি মতবাদ রয়েছে, তার মধ্যে যে বল প্রয়োগ যে মতবাদটা কি এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো 7 নম্বরে বলেছে আইনের ধারণাটি ব্যাখ্যা করো, আইনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে আইনের ধারণা বলতে কি বোঝো এবং এই ধারণা সম্পর্কে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, মানে আইন বলতে কি বোঝো, আইনের প্রকৃতি, আইনের বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু তোমাদের আইনের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট 8 নম্বরে বলেছে প্রাকৃতিক আইন বলতে কি বোঝো। ওর সঙ্গে তোমাদের পড়তে হবে ডাইসির মতে আইনের অনুশাসন বলতে কি বোঝো। প্রাকৃতিক আইন কি এবং আইনের অনুশাসন দুটো কিন্তু আলাদা। এখানে প্রাকৃতিক আইন বলতে কি বোঝো আর পরেরটা কিন্তু ডাইসির মতামত চেয়েছে আইনের অনুশাসনটা নিয়ে। নেক্সট 9 নম্বরে বলেছে স্বাধীনতা বলতে কি বোঝো। এর আগে একটা 20 মার্কসে আমি এটা রিপিট করেছিলাম, ওখানে একটু অন্যরকম ছিল, বাট এখানে স্বাধীনতা বলতে কি বোঝো এটা তোমাদের কমন থাকবে। ওর সঙ্গে দেখো তোমাদের কি পড়তে হবে আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে। 10 নম্বরে বলেছে আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি। আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার যে রক্ষা কবচগুলি আছে সেগুলি কি কি।
তারপর দেখো 11 নম্বরে হচ্ছে ন্যায়ের উৎস কি কি, ন্যায়ের প্রকৃতি এবং পরিধি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এখানে তোমাদের ন্যায়ের উৎস বলতে এখানে ন্যায়ের সংজ্ঞা দিয়ে দেবে এবং ন্যায়ের উৎস মানে এটার যে বিভিন্ন সোর্সগুলো আছে সেটা, প্লাস ন্যায়ের প্রকৃতি কি এবং ন্যায়ের যে পরিধিটা রয়েছে সেটাও তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। তারপর দেখো 12 নম্বরে কি বলেছে, অধিকারের ভাববাদী বা আদর্শবাদী তত্ত্বটি। এটা তোমাদের একটু আগেও বলেছিলাম যে ভাববাদ তত্ত্বটা বা আদর্শবাদ তত্ত্বটা বলতে কি বোঝো। 13 নম্বরে বলেছে গণতন্ত্র বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, গণতন্ত্রের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। এটাও কিন্তু তোমরা মানে খুব ভালো করে দেখে রাখবে এই কোয়েশ্চেনটা। গণতন্ত্র বলতে কি বোঝো, গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং গণতন্ত্রের যে বিভিন্ন লিমিটেশনগুলো আছে সীমাবদ্ধ সেটা। নেক্সট 14 নম্বরে বলেছে রাজনৈতিক আনুগত্য কাকে বলে। ওর সঙ্গে তোমাদের পড়তে হবে রাজনৈতিক আনুগত্য প্রসঙ্গে ঐশ্বরিক অধিকার তত্ত্বটি কী। রাজনৈতিক আনুগত্য বলতে কী, রাজনৈতিক আনুগত্য বলতে কি বোঝায় এবং এই আনুগত্য যে তত্ত্বটা আছে এখানে তোমাদের ঐশ্বরিক অধিকারের যে তত্ত্বটা আছে এটা পড়তে হবে। মানে এই আনুগত্যের প্রসঙ্গে যদি আসে অনেকগুলো তত্ত্ব রয়েছে, তার মধ্যে তোমাদের এই ঐশ্বরিক অধিকার যে আছে এই তত্ত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নেক্সট তোমাদের হচ্ছে 15 নাম্বার, সেকেন্ড 15 নম্বরে বলেছে নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্যগুলি কী। মানে কোনো একটা দেশের বা রাষ্ট্রের নাগরিক এবং বিদেশিদের মধ্যে পার্থক্য কি কি। আর লাস্ট তোমাদের 16 নম্বর এখান থেকে পড়তে হবে নাগরিকতা সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছেন। মানে এই নাগরিকতা বা সিটিজেনশিপ প্রসঙ্গে অ্যারিস্টটল যে তত্ত্বটা দিয়েছেন সেটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে 10 নম্বরের জন্য। আচ্ছা, তারপর দেখো হচ্ছে 5 মার্কসে তোমাদের কি কি পড়তে হবে। এখানে তোমাদের আছে বেশ কয়েকটা কোয়েশ্চেন, তো এক এক করে আমি বলছি। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে 1 নম্বরে রাষ্ট্রবিজ্ঞান কি। রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো, রাষ্ট্রবিজ্ঞান তত্ত্বটি লেখো। মানে যেরকমই আসবে তোমরা কিন্তু একটাই অ্যান্সার পাবে। 2 নম্বরে বলেছে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে সম্পর্ক কি। তোমাদের না এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা ব্রড কোয়েশ্চেনে পড়ে রাখো, যেরকম আমি একদম 20 মার্কসে দেখালাম একটা যে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, তো ওখানে তোমরা কিন্তু 5 মার্কসেরও করতে পারবে। মানে একটা পড়ে রাখলে যদি তোমাদের ওটা অন্য মার্কসেও চলে আসে, মনে করো 10 নম্বরে বা 5 মার্কসে, তোমরা কিন্তু সেখান থেকেও করে নিতে পারবে, প্রবলেম হবে না। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে ক্ষমতার এলিটবাদী তত্ত্বটি কি কি, এলিটবাদী ব্যাখ্যা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে বলেছে জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি কি। পার্থক্যগুলো কিন্তু ভীষণ রিপিট তোমাদের হচ্ছে এবং এই পার্থক্যগুলো তোমাদের একটা না একটা পার্থক্য দেবে, হয়তো 20 মার্কসে দিয়ে দিল একটা, 10-এ দিল একটা, 5-এ দিল একটা। তো পার্থক্যগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। আর যেহেতু অনেকগুলো পার্থক্য আছে রাষ্ট্রের সাথে সরকার, স্বাধীনতা প্লাস সাম্য, রাষ্ট্র এবং জাতি, তো এগুলো একটু তোমাদের গুলিয়ে যাবে, তো ভালো করে কিন্তু তোমাদের ব্যাপারগুলো দেখে রাখতে হবে। তারপর দেখো 5 নম্বরে কি বলেছে জাতি গঠনের প্রধান উপাদানগুলি কি কি। 6 দাগে বলেছে সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণাটি, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বহুত্ববাদী তত্ত্বটা। আচ্ছা, 7 নম্বরে এক জাতি এক রাষ্ট্র, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন। এক জাতি এক রাষ্ট্র এই মতবাদটির সম্পর্কে লিখতে বলেছে। এই এক জাতি এক রাষ্ট্র এই মতবাদটির মানে প্রবক্তাকে, এই মতবাদে কি কি বলা হয়েছে ইত্যাদি। নেক্সট 8 নম্বরে বলেছে হচ্ছে আইনের উৎসগুলি আলোচনা করো। দেন তোমাদের 9 নম্বরে বলেছে সাম্য বলতে কি বোঝো, সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 10 নম্বরে বলেছে এখানে আবার একটা সম্পর্ক বলেছে, আমার পার্থক্য না, স্বাধীনতা এবং কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। 11 নম্বরে বলেছে সাম্য সম্পর্কে ল্যাস্কির মতবাদটি কী কী, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু সবগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলছি না, যেগুলো যেগুলো আমি বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ওগুলো কিন্তু বেশি করে দেখে নিবে। ল্যাস্কির মতবাদটা এখানে তোমাদের ইম্পর্টেন্ট আছে সাম্য সম্পর্কে। নেক্সট 12 নম্বরে বলেছে অধিকার এবং কর্তব্যের মধ্যে হচ্ছে সম্পর্ক আলোচনা করো, অধিকার এবং কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট আমাদের 13 নম্বরে, এক সেকেন্ড, 13 নম্বরে বলেছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের বক্তব্যটি কী কী, জন স্টুয়ার্ট মিলের বক্তব্যটি কী কী। দেন 14 নম্বরে বলেছে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো। 15 নম্বরে বলেছে পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, ঠিক আছে, প্রত্যক্ষ পরোক্ষ দুটোই পড়ে রাখবে। 16 নম্বরে বলেছে হচ্ছে ফ্যাসিবাদ বলতে কি বোঝায়।
17 নম্বরে হচ্ছে নাগরিকের এটা নাগরিকের হবে। নাগরিকের ধারণাটি বিবৃত করো এবং নাগরিকত্ব সম্পর্কে উদারনৈতিক কনসেপ্টটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে নাগরিকত্ব কি এবং নাগরিকত্ব সম্পর্কে এই যে উদারনৈতিক যে থিওরিটা, এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেন 18 নম্বরে বলেছে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। এটা তোমাদের একটু আগে আমি বললাম 10 মার্কসে, যে নাগরিকত্ব অর্জনের জন্য যে কতগুলি পদ্ধতি রয়েছে সেগুলো কী কী, তোমাদের 5 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে পুরো সিলেবাসটা। তোমাদের সিলেবাসের হচ্ছে সাজেশনগুলো, মানে সিলেবাস ওয়াইজ সাজেশনটা তোমাদের আমি দিয়ে দিলাম 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের। আমি আশা করব তোমাদের এখান থেকে 100% কমন আসবে এবং যেগুলো আমি বললাম যে বিশেষ করে পড়ে রাখবে, ওগুলো কিন্তু তোমাদের ভালো করে একটু দেখে যেতে হবে, ঠিক আছে? তো সবশেষে বলবো, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো নেক্সট সেমিস্টারে, তারা কিন্তু এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটো হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা নাম্বার হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তো চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।